কল্পনা করুন এই মুহূর্তে আপনি একটি টাইম মেশিনে চড়ে বসেছেন। মেশিনের বোতাম টিপে আপনি চলে গেছেন ৭০,০০০ বছর আগে। চারিদিকে তাকিয়ে দেখবেন কিছু জীব ইতস্তত ঘোরাফেরা করছে আফ্রিকার কোনো এক কোনায়। এই প্রাণীদের দেখে আপনার মনে হবে না যে এরাই একদিন পৃথিবীর মালিক হবে। কিন্তু এই অসাধারণ গল্পটি বলেছেন ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি তার বিশ্ববিখ্যাত বই সেপিয়েন্স এ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ডে। আজ আমরা জানব কিভাবে সাধারণ বানরের মতো একটি প্রাণী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জীবে রূপ নিল। এই গল্পে আছে ৩টি বিপ্লব যা মানুষের ভাগ্য পুরোপুরি বদলে দিয়েছে। আছে সুখ দুঃখের অসংখ্য কাহিনী, আছে ভুল সিদ্ধান্তের গল্প, আর আছে ভবিষ্যতের রহস্যময় ইশারা। তো চলুন শুরু করা যাক। প্রথম বিপ্লব, মনের জাদু, কগনিটিভ রেভলিউশন। মানুষের আসল শক্তি কি? ৭০,০০০ বছর আগে পৃথিবীতে অত্যন্ত ৬টি ভিন্ন মানব প্রজাতি বাস করত। ইউরোপে ছিল নিয়ান্ডারথাল, এশিয়ায় হোমো ইরেক্টাস, আর আরও অনেক মানুষের আত্মীয়। কিন্তু আজকে শুধু আমরা হোমো সেপিয়েন্স টিকে আছি, বাকি সবাই হারিয়ে গেছে। কিন্তু কেন? হারারির মতে আমাদের সবচেয়ে বড় শক্তি শারীরিক নয়, মানসিক। আমাদের ব্রেনের ওজন শরীরের মাত্র ২ থেকে ৩%, কিন্তু এটি খরচ করে ২৫% শক্তি। কেন? কারণ এই ব্রেনেই লুকিয়েছে আমাদের সুপার পাওয়ার। ভাষা শুধু কথা বলা নয়, গল্প বানানো। অন্যান্য প্রাণীরাও যোগাযোগ করতে পারে। বানরেরা বিপদের সংকেত দিতে পারে, সিংহ আসছে বা ঈগল আসছে। কিন্তু মানুষ পারে একটা অসাধারণ কাজ, যা নেই তা নিয়ে গল্প বলতে পারে। যেমন আমি আপনাকে বলতে পারি গাছের পেছনে একটা ভূত আছে, অথচ কোনো ভূত নেই, কিন্তু আপনি বিশ্বাস করলে আমাদের দুজনের আচরণ বদলে যাবে। এই কাল্পনিক বাস্তবতা তৈরি করার ক্ষমতাই আমাদের আলাদা করেছে। ১৫০ একটি ম্যাজিক নাম্বার। গবেষণায় দেখা গেছে প্রাকৃতিক উপায়ে একসাথে মাত্র ১৫০ জন মানুষ মিলেমিশে থাকতে পারে। এর বেশি হলে গ্রুপ ভেঙে যায়। কিন্তু আমরা কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে শহর, দেশ, কোম্পানি বানিয়েছি? উত্তর হলো মিথ বা গল্প। উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন পিউজো কোম্পানির কথা। পিউজো আসলে কি? এটা কি একটা গাড়ি? না, কারণ সব গাড়ি নষ্ট হয়ে গেলেও পিউজো থাকবে। এটা কি কর্মচারীরা? না, সবাই চাকরি ছেড়ে দিয়েও পিউজো থাকবে। আসলে পিউজো হলো একটা গল্প, একটা কাল্পনিক বাস্তবতা, যাতে হাজারো হাজারো মানুষ বিশ্বাস করছে। গল্পের শক্তি। এই গল্পগুলোর অসাধারণ ক্ষমতা আছে। ধর্ম, লাখো মানুষ একই ঈশ্বরে বিশ্বাস করে, একসাথে কাজ করে। দেশ, বাংলাদেশ আসলে কি? একটা গল্প, যাতে কোটি মানুষ বিশ্বাস করে। টাকা, কাগজের টুকরো কেন এত দামি? কারণ সবাই মানে যে এর দাম আছে। মানবাধিকার, সব মানুষ সমান, এটাও একটা গল্প, প্রকৃতিতে কোথাও লেখাই নেই। এই গল্পগুলো এত শক্তিশালী যে এগুলো পাল্টে দিলে পুরো সমাজ বদলে যাবে। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবে এক রাতেই ফ্রান্সের মানুষ রাজার ঐশ্বরিক অধিকার থেকে জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস পাল্টে ফেলল। এবার বলি কিভাবে আমরা পৃথিবী জয় করলাম। এই কাল্পনিক গল্পে বিশ্বাস করার ক্ষমতা দিয়ে আমরা বড়তলে সহযোগিতা করতে পারলাম, জটিল সভ্যতা গড়লাম, অন্য মানব প্রজাতিতে টেক্কা দিলাম। কিন্তু এই সাফল্যের একটা ভয়ানক দিকও আছে। যেখানেই আমরা গেছি সেখানকার বড় প্রাণীরা বিলুপ্ত হয়েছে। অস্ট্রেলিয়ায় ৪৫,০০০ বছর আগে, আমেরিকায় ১৬,০০০ বছর আগে আমরা পৃথিবীর টেরর হয়ে উঠেছিলাম। দ্বিতীয় বিপ্লব, কৃষির ফাঁদ, এগ্রিকালচারাল রেভলিউশন। ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা। ১২,০০০ বছর আগে একটা ঘটনা ঘটল, যাকে আমরা কৃষি বিপ্লব বলি। কিন্তু হারারি বলেছেন এটা আসলে ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা। কেন? কারণ এটা আমাদের জীবনকে ভালো করেনি, উল্টে খারাপই করেছে। কৃষির আগে মানুষ ছিল শিকারী সংগ্রাহক। তাদের জীবন কেমন ছিল? কাজের সময় সপ্তাহে মাত্র ৩৫ থেকে ৪০ ঘন্টা। খাবার শতাধিক রকমের ফলমূল, মাংস, মাছ, বৈচিত্র্যপূর্ণ পুষ্টিকর খাবার। স্বাস্থ্য কম রোগবালাই, ভালো শারীরিক অবস্থা। সামাজিক জীবন ছোট দলে ঘনিষ্ঠ সম্পর্ক, একাকিত্ব বিরল। কাজের ধরন বৈচিত্র্যময়, আকর্ষণীয়, চ্যালেঞ্জিং। কৃষি আসার পর কি হলো? কাজের সময় দিনে ১০ ঘন্টা করে কঠিন পরিশ্রম। খাবার মূলত গম, ভাত, আলু,
একই খাবার বারবার, স্বাস্থ্য, অপুষ্টি, নতুন রোগ, দাঁতের সমস্যা, চিন্তা, পরের বছরের খরা, বন্যা, দুর্ভিক্ষের দুশ্চিন্তা। কাজের ধরন একই কাজের পুনরাবৃত্তি, বিরক্তকর। হারারি বলেছেন আসলে আমরা গমকে পোষ মানাইনি, গম আমাদের পোষ মানিয়েছে। কিভাবে? প্রথমে মানুষ বন্য গম সংগ্রহ করত, কিছু বীজ পড়ে গেলে নতুন গম জন্মালো। মানুষ বুঝলো আরে এখানে বেশি গম আছে, তারা সেখানে বেশি সময় কাটাতে লাগলো, আরও গম ফলানোর জন্য চেষ্টা করতে লাগলো, স্থায়ী বসতি গড়তে লাগলো, বেশি সন্তান নিতে লাগলো কৃষিকাজে সাহায্যের জন্য। জনসংখ্যা বাড়লো, আরও জমির দরকার হলো, ফিরে যাওয়ার উপায় থাকলো না আর। কিন্তু গমের দিক থেকে দেখলে এটা খুব সফল একটা কৌশল ছিল। 10,000 বছর আগে গম ছিল মধ্যপ্রাচ্যের ছোট একটা এলাকায়, আজ পুরো পৃথিবী জুড়ে গমের ক্ষেত। মানুষ গমের জন্য জঙ্গল কেটেছে, নদী বাঁধ দিয়েছে, অন্য উদ্ভিদদের মেরে ফেলেছে। গমের কি দারুণ সাফল্য। পশুদের দুর্ভোগ। কৃষি বিপ্লব শুধু মানুষের জন্যই খারাপ হয়নি, পশুদের জন্যও হয়েছে। আমরা যেসব পানি পোষ বানিয়েছি, মুরগি বনে বছরখানেক বাঁচত, আমাদের কাছে কয়েক সপ্তাহ। গরু প্রাকৃতিক জীবনের চেয়ে অনেক কষ্টে, ছোট জায়গায় বন্দি। শূকর, এই অবস্থার সংখ্যার দিক থেকে এই প্রাণীদের সফলতা হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের জীবনযাত্রা ভয়াবহ হয়ে গেছে। যখন বুঝলো যে কৃষকের জীবন কঠিন, তখন কেন আবার শিকারী সংগ্রাহক জীবনে ফিরে গেল না? কারণ জনসংখ্যা বেড়ে গেছে, এতগুলো মানুষের জন্য বন্য খাবার যথেষ্ট ছিল না, দক্ষতা হারিয়েছে। নতুন প্রজন্ম জানতো না কিভাবে জঙ্গলে বেঁচে থাকতে হয়। গ্রাম শহর তৈরি, বিনিয়োগ হয়ে গেছে ঘর বাড়ি জমিতে। প্রতিবেশীরাও কৃষক, চারিদিকে কৃষক, যেতে পারার জায়গা নেই। এটাই হলো কৃষির ফাঁদ। তৃতীয় অধ্যায়, মানবজাতির একাকীভূতকরণ। 3টি শক্তিশালী গল্প। কৃষি বিপ্লবের পর মানুষ আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে পড়েছিল, কিন্তু ধীরে ধীরে পুরো মানবজাতি একসাথে হয়েছে। কিভাবে? 3টি কাল্পনিক গল্পের মাধ্যমে। টাকা, বিশ্বাসের জাদু। টাকা আসলে কি? একটা কাগজ নাকি ডিজিটাল সংখ্যা? আসলে টাকা হলো একটা আন্তর্বিশ্বাস। ধরুন আমি আপনাকে 1000 টাকার একটা নোট দিলাম, আপনি কেন এটা নিলেন? কারণ আপনি জানেন দোকানদার এটা নেবে। দোকানদার কেন নেয়? কারণ সে জানে অন্যরাও নেবে। এভাবে একটা চেন অব ট্রাস্ট বা বিশ্বাসের শিকল তৈরি হয়। টাকার সবচেয়ে ক্ষমতা হলো এটা ধর্ম নিরপেক্ষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই মানে। সর্বজনীন, সব দেশে সব সংস্কৃতিতে কাজ করে। নমনীয়, যে কোনো কিছুর সাথে বিনিময় করা যায়। সাম্রাজ্য, জোর করে একত্রীকরণ। সাম্রাজ্যগুলো জোর করে আলাদা আলাদা সংস্কৃতিকে একসাথে নিয়ে এসেছে। রোমান সাম্রাজ্য, চীনা সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য, এরা বিজয়ের মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীকে একই আইন, একই ভাষা, একই সংস্কৃতিতে নিয়ে এসেছে। প্রথমে এটা জুলুম মনে হলেও শেষে দেখা গেছে এর ভালো দিকও আছে। শান্তি ও নিরাপত্তা, বাণিজ্যের সুবিধা, জ্ঞান বিজ্ঞানের আদান প্রদান, আইন কানুনের সুষ্ঠুতা। ধর্ম, অদৃশ্য শক্তির নামে। ধর্মগুলো মানুষকে একত্রিত করেছে এক অদৃশ্য শক্তির নামে। হারারি ধর্মের একটা আকর্ষণীয় সংজ্ঞা দিয়েছেন। ধর্ম হলো এমন একটা ব্যবস্থা যা একটা অতি প্রাকৃত ক্রমে বিশ্বাস করে এবং সেই ভিত্তিতে নিয়মকানুন তৈরি হয়। এই সংজ্ঞা অনুযায়ী ইসলাম, খ্রিস্টান, হিন্দু ধর্ম ধর্ম। কমিউনিজম ধর্ম, কারণ এটা ইতিহাসের নিয়মে বিশ্বাস করে। পুঁজিবাদ ধর্ম, কারণ এটা বাজারের অদৃশ্য হাতে বিশ্বাস করে। মানবতাবাদ ধর্ম, কারণ এটা মানুষের পবিত্রতায় বিশ্বাস করে। এই 3টে শক্তির কারণে আজকে প্রায় সব মানুষ একই টাকার ব্যবসায় বিশ্বাস করে, একই রকম রাজনৈতিক ব্যবস্থায় বাস করে, একই রকম বৈজ্ঞানিক সিস্টেমে বাস করে। হারারি বলেন পৃথিবী এখন আসলে একটাই বিশাল মানব পরিবার। চতুর্থ বিপ্লব, জ্ঞানের আবিষ্কার, সায়েন্টিফিক রেভলিউশন। 500 বছর আগে একটা বিপ্লব শুরু হয়েছিল যা আজও চলছে, বৈজ্ঞানিক বিপ্লব। এই বিপ্লবের মূল কথা হলো আমরা কিছুই জানি না। পুরনো যুগে ধর্মগুলো বলতো সব কিছু জানার মতো ব্যাপার বাইবেল, কোরআন, বেদে লেখা আছে, কিন্তু বিজ্ঞান বলল আমরা অজ্ঞ, আমাদের পর্যবেক্ষণ করে জানতে হবে। এই অজ্ঞতা স্বীকার করার সাহসই আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে। বৈজ্ঞানিক বিপ্লবের একটা বিশেষত্ব হলো এটা একা আসেনি, এর সাথে এসেছে ধনতন্ত্র। বিজ্ঞান দিয়ে নতুন প্রযুক্তি, নতুন ব্যবসা। সাম্রাজ্যবাদ, ইউরোপীয়রা বৈজ্ঞানিক জ্ঞান দিয়ে পৃথিবী জয় করল। যুদ্ধ, 2 বিশ্বযুদ্ধে বিজ্ঞানের ভয়ানক ব্যবহার। হারারি বলছেন
বৈজ্ঞানিক বিপ্লবের আসল লক্ষ্য হল মৃত্যুকে জয় করা। প্রাচীন গিলগামাসের গল্পের মতো আমরাও চিরজীবী হতে চাই। আজকে আমরা রোগ সারানোর ওষুধ বানাচ্ছি, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করছি, জিন থেরাপি করছি, এআই দিয়ে নতুন চিকিৎসা করছি। কিন্তু হারারি প্রশ্ন তুলছেন, আমরা বেশি দিন বাঁচলেই কি বেশি সুখী হব? বিজ্ঞান আমাদের অনেক দিয়েছে, কিন্তু অনেক কেড়েও নিয়েছে। পরিবেশ ধ্বংস, জলবায়ু পরিবর্তন, পানি বিলুপ্ত, যুদ্ধাস্ত্র, পারমাণবিক বোমা থেকে শুরু করে জৈব অস্ত্র, সামাজিক অস্থিরতা, প্রযুক্তির কারণে চাকরি হারানো, মানসিক সমস্যা, অতিরিক্ত তথ্য, সামাজিক মিডিয়ার চাপ। সুখের খোঁজে আমরা কি আসলেই সুখী? হারারি তার বইয়ের শেষ দিকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। এত উন্নতির পরেও আমরা কি আসলে বেশি খুশি হয়েছি? সাবজেক্টিভ ওয়েলবিং, মানুষকে জিজ্ঞাসা করা আপনি কেমন অনুভব করেন। গবেষণায় দেখা যায় টাকা পয়সা বেশি হলে একটু বেশি সুখ পাওয়া যায়, কিন্তু একটা লেভেলের পর আর বাড়ে না। বায়োকেমিক্যাল হ্যাপিনেস, শরীরে সেরোটোনিনের পরিমাণ। সুখের অনুভূতি আসলে মস্তিষ্কের রাসায়নিক পদার্থের খেলা। একজন মধ্যবিত্ত আর একজন বিলিয়নিয়ারের মস্তিষ্কে সেরোটোনিনের পরিমাণ একই হতে পারে। অর্থপূর্ণতার সুখ, জীবনটা অর্থবহ মনে হওয়া। মধ্যযুগের কৃষকরা দরিদ্র ছিল, কিন্তু ধর্মে বিশ্বাসী ছিল। আজকের ধনী কিন্তু ধর্মহীন মানুষ হতাশায় ভোগে। হারারির সবচেয়ে বিতর্কিত মতামত হলো, আদিম শিকারী সংগ্রাহকরা আমাদের চেয়ে বেশি সুখী ছিল। কেন? কম প্রত্যাশা ছিল, তাই কম হতাশা। প্রকৃতির সাথে গভীর সম্পর্ক ছিল, ছোট দলে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, কাজে বৈচিত্র্য ও চ্যালেঞ্জ ছিল, ভবিষ্যতে দুশ্চিন্তা কম ছিল। আধুনিক সমস্যা, একাকিত্ব, অর্থহীনতা, অতিরিক্ত তথ্যের চাপ, ভবিষ্যতের অতিরিক্ত দুশ্চিন্তা, প্রকৃতি থেকে বিচ্ছিন্নতা। হারারি তার পরবর্তী বই হোমো ডিয়াসে আরও ভয়ানক ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেছেন, হয়তো আমরাই হব শেষ প্রজন্মের হোমোসেপিয়েন্স। আগামী 100 থেকে 200 বছরে পৃথিবী দখল করবে এমন কিছু যারা আমাদের থেকে ততটাই আলাদা যতটা আমরা শিম্পাঞ্জি থেকে আলাদা। হারারির মতে মানুষের নতুন এজেন্ডা হবে অমরত্ব, জিন ইঞ্জিনিয়ারিং দিয়ে বার্ধক্য ঠেকানো, কৃত্রিম অঙ্গ দিয়ে শরীর মেরামত, মস্তিষ্ক আপলোড করে ডিজিটাল অমরত্ব, নিখুঁত সুখ, মস্তিষ্কের রসায়ন কন্ট্রোল করে সুখের গ্যারান্টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে হতাশামুক্ত মানুষ, ভার্চুয়াল রিয়েলিটিতে কাল্পনিক সুখ, দেবত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানুষের মস্তিষ্ক যুক্ত করা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে সুপার হিউম্যান তৈরি, প্রকৃতির উপর সম্পূর্ণ কন্ট্রোল। কিন্তু এই সব কিছুর মধ্যে বিরাট বিপদ লুকিয়ে আছে, অসমতা বুদ্ধি। শুধু ধনীরা নিজের আপগ্রেড করতে পারবে, একটা সুপার হিউম্যান ক্লাস তৈরি হবে, সাধারণ মানুষ হবে অকেজো শ্রেণী। এআই এর ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো মানুষকে আর দরকার মনে করবে না। রোবটরা মানুষের চেয়ে ভালো সব কিছু করতে পারবে, মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মানবিকতার বিলুপ্তি, মানুষ যখন দেবতা হতে চাইবে মানবিকতা হারাবে। প্রেম, দয়া, মমতা এগুলো হয়তো বিলুপ্ত হবে, মানুষ হয়ে উঠবে ঠান্ডা হিসাবি মেশিনের মতো। হারারির বই পড়ে আমাদের মনে যে প্রশ্নগুলো আসা উচিত, আমরা কি সত্যি উন্নতি করছি নাকি শুধু জটিল হচ্ছি? সুখ কি টাকা পয়সা নাকি মানসিক শান্তি? প্রযুক্তি কি আমাদের সাহায্য করছে নাকি গোলামে পরিণত করছে? আমরা কোন ভবিষ্যৎ চাই, একটা মিষ্টিময় সুপার হিউম্যানের পৃথিবী নাকি সবার জন্য ভালো একটা পৃথিবী? হারারি আমাদের সতর্ক করে দিয়েছেন, প্রযুক্তি অন্ধভাবে গ্রহণ করবেন না। প্রতিটি নতুন প্রযুক্তির ভালো মন্দ দিক বিবেচনা করুন, ইতিহাস থেকে শিক্ষা নিন, আগের ভুলগুলো যেন আর না হয়। সমতা বজায় রাখুন, প্রযুক্তির সুবিধা যেন সবাই পায়। মানসিকতা রক্ষা করুন, মেশিন হয়ে যাবেন না। প্রশ্ন করুন, বিজ্ঞানীরা যা বলেন সব মেনে নেবেন না, প্রশ্ন করুন। তবে হতাশার কিছু নেই। হারারি এটাও বলেছেন যে ভবিষ্যৎ নির্ধারিত নয়, আমরাই ঠিক করব আমাদের গল্প কেমন হবে। আমরা পারি বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে, একসাথে কাজ করতে, নতুন ভালো গল্প তৈরি করতে, প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করতে। যখন আমরা 70,000 বছর আগে সেই সাধারণ বানরদের কথা ভাবি, তখন অবাক হতে হয়। কে জানতো যে ওই ছোট দলটি একদিন চাঁদে পা রাখবে, ইন্টারনেট বানাবে, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করবে। আমাদের এই যাত্রার সবচেয়ে বড় শক্তি হলো সহযোগিতা। আমরা একসাথে কাজ করতে পারি বলেই এতদূর এসেছি। একা একা আমরা শিম্পাঞ্জির চেয়ে খুব একটা ভালো না, কিন্তু একসাথে মিলে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে পারি,
মহাকাশযান পাঠাতে পারি। হারারির মূল বার্তা হলো, আমরা যা হয়েছি তা আমাদের পছন্দের ফল। আমরা কৃষি বেছে নিয়েছিলাম, সাম্রাজ্য তৈরি করেছিলাম, বিজ্ঞানের পথ ধরেছিলাম। এখনও আমাদের হাতে পছন্দ করার সুযোগ আছে। আগামীর পৃথিবীটা কেমন হবে সেটা আমরাই ঠিক করব। আমরা কি একটা সুন্দর, শান্তিপূর্ণ, সমতার পৃথিবী বানাবো, নাকি অল্প কিছু সুপার হিউম্যান আর বাকিদের দাসত্বের পৃথিবী হব? এই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, কারণ আমরা হলাম হোমোসেপিয়েন্স, বুদ্ধিমান মানুষ, আর বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। শুধু দরকার সবাই মিলে একসাথে চেষ্টা করা। আমাদের সবার হাতে রয়েছে ভবিষ্যতে লেখার কলম। চলুন একটা সুন্দর গল্প লিখি। আমরা যে গল্প বিশ্বাস করি সেই গল্পই আমাদের বাস্তবতা হয়ে ওঠে। ইউভাল নোয়া হারারি।